আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটি স্পেশাল রেসিপি বা স্পেশাল একটি খাবার শেয়ার করব, যেগুলো এখন অনেক জনপ্রিয়। তো প্রথমেই আমরা একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি 6 থেকে 8 চামচের মতো। তারপর 2টা কাঁচামরিচ দিই। তারপর দেওয়ার পর আমি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর স্টার মশলা, তারপর আপনার কালো এলাচ, জয়ত্রী অর্ধেকটি ফুল, তারপর কালো গোলমরিচ, এনিথিং সবগুলো গরম মশলা আমি এগুলো দিয়ে হালকা যখন একটু ভাজা ভাজা হয়, তারপর এখানে আমি মোটামুটি 2টি বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজ দেওয়ার পর আমি হালকা ব্রাউন করে নিব ভেজে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নেড়ে নেড়ে সুন্দর করে ব্রাউন করে নিচ্ছি। তারপর আপনারা কিন্তু গরম মশলা যা আছে সবই দিবেন, ঠিক আছে। তারপর আমি কতগুলো হয়তো বা বলিনি, আপনারা কিন্তু তাও দিবেন। আর আমি যেগুলো তো বলেছি। লবঙ্গ কিন্তু আমি দিয়েছি 7 থেকে 8টির মতো। তো এখানে তারপর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা মশলাটা যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে বা পেঁয়াজগুলো ভাজা ভাজা ব্রাউন হয়ে আসবে, তখন কিন্তু আমি আদা রসুনের যে পেস্টটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আদা রসুনের পেস্ট মোটামুটি আমি 2 থেকে আড়াই চামচের মতো দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভালো করে ভেজে নেওয়ার পর তারপর এখানে আমি গরম মশলা দিয়েছি 1 চামচ মতো, তারপর জিরা গুঁড়ো দিয়েছি 1 চামচের মতো। আর এখানে আমি যেহেতু একটু যে মরিচটা দিয়েছি, যেহেতু আমি এখানে শুকনো মরিচও ইউজ করেছি, এমনকি আপনার গোলমরিচও ইউজ করেছি। তো আমরাও এত বেশি দিব না মরিচটা। এখানে মোটামুটি 1 চামচের মতো মরিচ দিয়েছি। তারপর এখানে মরিচ দেওয়ার পর আমি তারপর দিয়ে দিলাম আমার হাতের স্পেশাল একটি পেস্ট, যেটা আমি মূলত বিরিয়ানি বা অন্যান্য আইটেমে ব্যবহার করে থাকি। সেটা হলো 2-3 রকমের বাদাম, তারপর টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর শুকনা মরিচ ভালো করে ভেজে নিয়ে আমি ওইটাই ব্লেন্ডার করি রেখে দিই। মাঝে মধ্যে বিরিয়ানিতে বা অন্যান্য জিনিসে দেওয়া হয় আমার এটা। তো এই তো যে মশলাটার কথা বললাম, এটা আমি মোটামুটি 2 থেকে আড়াই চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিই সামান্য একটু পানি দিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, পানি দিয়ে কষানোর পর আমি এখানে চিকেনগুলো দিয়ে দিই। চিকেনগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টে কিন্তু ঢেকে রেখে দিয়েছি মোটামুটি অনেকক্ষণের মতো। তো এই তো ঢেকে রেখে দেওয়ার পর আমি আবারও ঢাকনা খুলে আমি কিন্তু নেড়ে চেড়ে নিয়েছিলাম। এখানে একটু মাংসগুলো হালকা ভাজা করব, ওরকম বেশিও না আবার ওরকম কমও না, হালকা ভাজা করব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছিলাম। আর চুলার আঁচটা মাঝারি স্টাইলে রাখবেন, যাতে যেদিকে লেগে না। তো এই তো আমি আবারও উল্টিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু হালকা ব্রাউন শেপের ভাজা হয়ে গেছে প্রায়। তো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর আপনারা মাংসটা যদি এরকম করে ভেজে নেন, তাহলে কিন্তু খেতে স্বাদটা দ্বিগুণ আসে বা খেতে ভালো লাগে। তো এই তো ঢাকনা সহকারে আবারও রেখে দিলাম। রেখে দিয়ে আমি আবার একটু পানি দিয়ে দিব। এখানে পানিটা একটু বেশি করে দিবেন, কারণ এটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে। তো আমি এখানে প্রথমে 2 কাপ পানি দিয়ে দিই। তো 2 কাপ পানি দিয়ে আমি আবার ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার পর্যন্ত। এটা একদম সিদ্ধ করে ফেলতে হবে, হালকা সিদ্ধ করলে হবে না। দেখছেন আমি কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি পানিটা পরে আবারও একটু দিয়েছি, মানে আরও 2 কাপের মতো দিয়েছি, দিয়ে আমি করে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। তারপর এই পর্যায়ে যখন পানিটা চলে আসবে, তখন আমরা এখানে 3 চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সসটা মূলত আমি বাসায় বানিয়েছিলাম। এই টমেটো সসটা আমার ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, দেখলে পেয়ে যাবেন যে আমার টমেটো সসের রেসিপিটা। তো তারপর আমি মোটামুটি যখন পানিটা শুকিয়ে আসবে, তখন আমি এই পর্যায়ে বড় বড় করে আলু কেটে রেখে দিয়েছিলাম, ওগুলো হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ বললে ভুল হবে, আমি হালকা মানে যে জিনিসটা ভয়েল মানে ফাফ দিয়ে রেখে দিয়েছিলাম, মানে হালকা সিদ্ধ করেছিলাম। তো এগুলো আমি এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরের দিকে চলে এসেছে। তো এই পর্যায়ে আমি একটু ব্রাউন করে নেব, যেহেতু আমরা মাংসটা মোটামুটি ভেজে রেখে দিয়েছিলাম। মাংস কিন্তু মোটামুটি আমাদের 50-60% সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আলুগুলো মোটামুটি আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তো নিয়ে ভালো করে দেখতেই পাচ্ছেন কষিয়ে নিয়েছি ভালো করে। তো এবার আমি 1 কাপের মতো মোটামুটি পানি দিয়ে দিই। যে পানি কিন্তু বেশি দিলে হবে না, এখানে 1 কাপের মতো পানি দিবেন। তো আমি আগে থেকেই
আমাদের দেশীয় বাসমতি চাল যেটাকে বলে, এটা আমি মোটামুটি আপনার 1 ঘন্টার মতো লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা দিয়ে, চালটা দিয়ে কিন্তু কখনো নাড়বেন না, নাড়লে কিন্তু আপনার চালগুলো ভেঙে যাবে, যেহেতু অনেক সময় ধরে আমরা এই চালগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো আপনারা যদি মাংসের উপরে দিয়ে অনবরত রাখতে থাকেন তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে, আর খেতেও ভালো লাগবে না, দেখতেও কিন্তু সুন্দর লাগবে না। আমরা যে জিনিসটা দেখতে ভালো লাগে খেতেও কিন্তু এই জিনিসটা ভালোই লাগে। তো তারপর আমি এখানে আগে থেকেই গরম পানি বসিয়ে রেখেছিলাম, হালকা যখন গরম হয়ে আসছিল ওই পানিটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু গরম পানি ইউজ করতে হবে, ঠান্ডা পানি ইউজ করলে কোনো লাভ হবে না। গরম পানি ইউজ করলে মানে খাবারের যে স্বাদটা বা চালটা তো মূলত আমাদের ভালো রাখতে চাই বা স্ট্যান্ড রাখতে চাই, শক্ত রাখতে চাই, তো এটা আসবে না। তো আপনারা এখানে গরম পানিটা দিলে আমার মনে হয় ভালো হবে। তারপর আমরা কিন্তু এখানে লবণও দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। লবণটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিব। আপনারা লবণটা স্বাদ অনুযায়ী দিবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন ওরকম করে দিবেন। তারপর আমি এখানে ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো প্রায় আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি একদম চুলা ডিপ করে আলতো হাতে ঢাকনা লাগিয়ে দিব, যাতে আস্তে আস্তে হয়ে যায়। আর আমার ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণে ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি অনেক ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।